হিসেবে ফাইনালটা দিয়েন। আচ্ছা, আপনাদের হচ্ছে চ্যাপ্টার 5 পর্যন্ত মিডের সিলেবাস ছিল, এখন আমরা চ্যাপ্টার 6 থেকে স্টার্ট করব। সাগর আচ্ছা, চ্যাপ্টার 6টা হচ্ছে যে আমাদের এই যে সিস্টেম অ্যানালাইসিস পড়ছি, তো সেখানে আমরা লাস্ট যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 5, 3, 4, 5 অ্যাকচুয়ালি, লাস্ট যে স্লাইডটা ছিল সেখানে আসলে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ইনফরমেশন গেদার করতে পারি। অনসাইট ভিজিট করে আমরা ইনফরমেশন গেদার করতে পারি, আমরা হচ্ছে ইন্টারভিউ নিয়ে ইনফরমেশন গেদার করতে পারি, বা হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে, নিউজ পেপার বা হচ্ছে ডকুমেন্টারিজ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি। এখন এই ইনফরমেশন যেগুলো আমরা কালেক্ট করে থাকি ইনফরমেশন টুল দিয়ে, যেটা আমরা লাস্ট স্লাইডে পড়েছিলাম, সেগুলো কিন্তু আমাদের কোনো অর্গানাইজড ওয়েতে থাকে না, বা এটা থেকে আসলে ডিরেক্টলি কোনো ইনফরমেশন বা হচ্ছে পজিটিভ ইনফরমেশন যেটা আমাদের সিস্টেম অ্যানালিসিসে ডিরেক্টলি ইউজ হবে সেটা কিন্তু হয়ে থাকে না। যেমন ধরেন আপনি একজনের ইন্টারভিউ নিলেন, আপনার কাছে তো অনেক ইনফরমেশন থাকবে, বা আপনি অন সাইটে ভিজিট করলেন, সেখান থেকে তো ডিরেক্ট আপনি কোনো কিছু ফাইনাল ডিসিশন নিতে পারবেন না। তো সেটার জন্য আপনার বা হচ্ছে একটা সিস্টেম কিভাবে কি করে এইটার ধারণা কিন্তু আপনারা যেই ইনফরমেশন গুলো পেয়েছিলেন প্রিভিয়াস যে টুলস গুলো ছিল সেগুলো ইউজ করে, তো সেটা থেকে আমরা যে ইনফরমেশনটা পেয়েছি সেটা অনেকটাই অগোছালো ছিল, কোনো অর্গানাইজড ওয়েতে ছিল না। প্লাস হচ্ছে সেখান থেকে আমরা মূলত একটা ওভারফ্লো বা হচ্ছে ওভারঅল ভিউ কিন্তু জানতে পারবো না। তো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটার জন্য আমাদেরকে একটা ওয়ার্ক ফ্লো বলতে পারেন বা ফ্লো চার্ট বলতে পারেন, যেটা ইউজ করে বা যেটা দেখে আমরা ডিরেক্টলি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করছে, বা এর হচ্ছে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে মনিটরাইজ করা হচ্ছে, তাদের কিভাবে মেনটেন করা হয়, তাদের কোন ডিসিশন কিভাবে নেওয়া হয়, সিস্টেমের ডেটাগুলো কোথায় থাকে, মানে ওভারঅল একটা সিস্টেম সম্পর্কে ধারণা আমরা যদি সেই ইনফরমেশন থেকে পাওয়ার জন্য একটা ফ্লোচার্ট বা ডায়াগ্রাম ক্রিয়েট করে থাকি, তো সেটার জন্য আমাদের হচ্ছে প্রিভিয়াস বা ট্র্যাডিশনাল যে টুলগুলো ছিল সেগুলো হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো দিয়ে আমরা হচ্ছে ফিজিক্যালি কিভাবে কাজ করে সেটার ধারণা পেতাম, কিন্তু আমাদের লজিক্যালি অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে ইন্টারনাল কাজ সহ সেটার ধারণা আমরা ট্র্যাডিশনাল বা প্রিভিয়াস যে হচ্ছে অ্যাপ্রোচ ছিল সেটা থেকে পেতাম না। তো আমরা এই চ্যাপ্টারে এই হচ্ছে টুলস অফ স্ট্রাকচার্ড অ্যানালাইসিস এই কয়েকটা টুলস পড়বো, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই অগোছালো বা আনঅর্গানাইজড যে ইনফরমেশন গুলো ছিল বা প্রিভিয়াস যে ফ্লোচার্ট নামক হচ্ছে টুল ছিল সেটার যে ডিফিকাল্টিস গুলো ছিল সেগুলো ওভারকাম করে আমরা হচ্ছে একটা এই টুলগুলো দিয়ে আমরা হচ্ছে এমন একটা ডায়াগ্রাম ক্রিয়েট করব বা এমন একটা সিনারিও বা হতে পারে এমন একটা টেবিল বা এমন একটা ট্রি আমরা ক্রিয়েট করব যেটার মাধ্যমে যেটা দেখে আমরা বলে দিতে পারবো যে এই সিস্টেমে কি কাজ হচ্ছে বা এই সিস্টেমটা কিসের উপর বেস করে বানানো, এর প্রত্যেকটা লেয়ারে বা প্রত্যেকটা পার্টের কাজ কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, ওভারঅল ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আমরা একটা ধারণা পেয়ে থাকবো। তো এখন আসি যে হচ্ছে আমাদের পূর্বের এই অর্গানাইজেশনের জন্য বা হচ্ছে ডেটা থেকে ফ্লোচার্ট পাওয়ার জন্য যেটা ইউজ করা হতো আগের যে অ্যাপ্রোচ, সেটাতে কি কি প্রবলেম ছিল। প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে অ্যাপ্রোচটা ছিল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তো সেটার হচ্ছে যে লাইফ সাইকেল বা একটা সিস্টেমের লাইফ সাইকেল বলতে আসলে যে হচ্ছে তার ইনপুট থেকে আউটপুট পাওয়ার জন্য পুরোটা যে প্রসেসটা সেটা যেভাবে আমাদের হচ্ছে ডিটেলসে বলা হতো বা হচ্ছে যে ফ্লোচার্টের মাধ্যমে দেয়া হতো সেটার কোয়ালিটিটা লো ছিল অনেক, যার কারণে আমাদের হচ্ছে অ্যাকুরেসিটা কম আসতো। যখন একটা নতুন অ্যানালিস্ট সেই সিস্টেম সম্পর্কে জানতে চাইতো তখন তার জন্য এটা খুবই ডিফিকাল্ট হতো। আর সেকেন্ড যে আমাদের প্রবলেমটা ছিল সেটা ছিল যে হচ্ছে যেহেতু একটু কমপ্লেক্স ছিল এবং কোয়ালিটিটা লো ছিল, তখন
সেই ইনফরমেশন গুলো গেদার করে সেখান থেকে ডিটেল পাওয়াটা একটু সময় সাপেক্ষ ছিল। তো এইটার ক্ষেত্রে আমাদের একটু বেশি টাইম স্পেন্ড করতে হতো। এই প্রবলেমগুলো থাকার জন্যই কিন্তু মূলত আমাদের নেক্সট এই টুলস অফ স্ট্রাকচার্ড অ্যানালিসিস গুলো আসছে। যেমন হচ্ছে আমাদের কোয়ালিটি জাম্পটাকে যেন আমরা ইমপ্রুভ করতে পারি, এবং সাথে সাথে আমরা হচ্ছে এনশিওর করতে পারি আমাদের যে হচ্ছে সিস্টেমের ডায়াগ্রামটা আছে সেটার অ্যাকুরেসি যেন একদম টপ নচ থাকে। প্লাস হচ্ছে এইটা বিল্ড আপ করার জন্য যেন আমাদের অনেক বেশি সময় খরচ করা দরকার না পড়ে, অনেক কম সময়ে আমরা যেন একটা মোটামুটি ডায়াগ্রাম পুরো সিস্টেমে ক্রিয়েট করতে পারি। আর এরপরে হচ্ছে আরো কিছু লিমিটেশন ছিল, সেগুলো হচ্ছে আগে হচ্ছে প্রথম দিকে যেটা আসছিল সেটা হচ্ছে ইংলিশের ডেসক্রিপশনে আসলে বলা হতো যে এইটার পরে এই কাজ হবে, এইটার পরে এই কাজ হবে। কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে যখন আমরা কোনো কিছু কনফিগারেশন দিয়ে বা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে পোর্ট্রে করে থাকি, তখন কিন্তু সেটা বোঝা ইজি হয়। যদি আমি একটা সিস্টেম কিভাবে কাজ করে এটা ডেসক্রিপশন আকারে 2 পেজে লিখি, আর আমি 1 পেজে সুন্দর করে একটা হচ্ছে ডায়াগ্রাম ড্র করি, অবশ্যই কোনটা অ্যাট্রাকটিভ হবে যেটা আমি হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে ড্র করব। কেউ কখনোই হচ্ছে প্রথমে ডেসক্রিপশন কিছু পড়তে চাইবে না, বা সেটা সে যদি পড়ে থাকে তারপরেও তার কাছে হয়তো বা একটা ক্লিয়ার ধারণা হবে না, সে হচ্ছে একটু কনফিউজড থাকবে। কিন্তু ডায়াগ্রামটা দেখার পরে আমরা ইউজুয়ালি দেখে থাকি যে হচ্ছে কোনো কিছু দেখার চেয়ে আমরা যদি ডেসক্রিপ্ট ওয়েতে পড়ি, সেটাতে আমরা যদি ডায়াগ্রামে সেটাকে দেখতে পারি বা ইমাজিন করতে পারি, সেটা কিন্তু আমাদের নলেজে বা হচ্ছে আমাদের ব্রেনে তাড়াতাড়ি সেটাকে ক্যাচ করে থাকে। আর এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে শুধু একটা সিস্টেমের ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা বলে থাকে। আগে যেটা ছিল সেটা হচ্ছে সিস্টেমের লজিক্যাল যে রিকোয়ারমেন্টস গুলো আছে বা লজিক্যালি সেটা কিভাবে কাজ করছে, এটা নিয়ে খুব একটা ধারণা আগের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ গুলো দিত না, যার কারণে এটা থেকে আমাদের হচ্ছে নিউ যে অ্যাপ্রোচ বা নিউ যে টুলস গুলো আছে সেগুলো আসছে। আর এরপরে হচ্ছে আগের যেহেতু ডেসক্রিপটিভ ওয়েতে ছিল, তো সেটা মেনটেন করাও অনেকটা ডিফিকাল্ট ছিল। প্লাস হচ্ছে এর যে হচ্ছে আপনার ফিজিক্যালি যখন ইমপ্লিমেন্ট করবে, বারবার একটা ডেসক্রিপশন পড়ে ইমপ্লিমেন্ট করার চেয়ে আমার যদি একটা ডায়াগ্রাম বা ছবি থেকে সেখান থেকে দেখে কিন্তু ইমপ্লিমেন্ট করা বা নেক্সট ফার্দার কোনো ডিসিশন নেওয়াটা খুবই ইজি হয়ে থাকে। আর ধরেন যে কোনো একটা পার্টিকুলার পার্টে যদি আমরা হচ্ছে চেঞ্জ নিয়ে আসতে চাই, তো ডেসক্রিপশন থেকে সেই পার্টের কাজ খুঁজে বের করা যে আমার মনে হয়, বা হচ্ছে আমরা সবাই জানি যখন একটা ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে আমরা শো করে থাকি বা একটা টেবিলের মাধ্যমে আমরা সেটাকে শো করে থাকি, তখন সেটাতে চেঞ্জ নিয়ে আসা ওটা কিন্তু ইজি হয়ে থাকে। সো আগে যেটা ছিল ডেসক্রিপটিভ ওয়েতে, সেটাতে কোনো কিছুতে আমরা যদি চেঞ্জ করতে চাইতাম সেটাও কিন্তু একটা আমাদের প্রবলেম ছিল প্রিভিয়াস অ্যাপ্রোচে। তো এরপরে আসি যে স্ট্রাকচার্ড অ্যানালিসিসটা কি। স্ট্রাকচার্ড অ্যানালিসিসটা একটা হচ্ছে টেকনিক বলতে পারেন বা সেট অফ রুলস বলতে পারেন, যেটার মাধ্যমে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে থাকি যে কিভাবে আমাদের একটা সিস্টেমে ইনপুট থেকে আউটপুটের জার্নিটাকে ফুললি আমরা পোর্ট্রে করে থাকি সেই গ্রাফিক্যাল টুলের মাধ্যমে বা টেকনিকের মাধ্যমে। হতে পারে সেটা সেট অফ কিছু রুলস এর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, বা হতে পারে সেটাকে আমরা হচ্ছে গ্রাফিক্যালি বিভিন্ন হচ্ছে শেপের মাধ্যমে বা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সেটাকে শো করে থাকে। তো এইটা ড্র করার জন্য প্রথমে অ্যানালিস্টের কি দরকার পড়ে, সে একটা পেপার আর পেন্সিল নেবে, সে কাজ করবে, যখন যে টুলটা প্রয়োজন হবে সে সেটাকে ইনক্লুড করবে, বা যদি কোনো মডিফাই করতে হয় পার্টিকুলার সেই পোর্শনে, সে কিন্তু ইজিলি ফোকাস করতে পারে। বা হচ্ছে ধরেন যে হচ্ছে এই কাজটা করতে আপনার ডেসক্রিপশন লিখতে যতক্ষণ লাগবে, আপনার কিন্তু কোনো কিছু ড্র করার জন্য ততটা সময় লাগবে না। তো আমাদের টাইমটাও হচ্ছে সেভ হচ্ছে, আমাদের সময়টাও সেভ হচ্ছে, আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস যেটা করব, মানে হচ্ছে ইনপুট থেকে আউটপুটে যাওয়ার জন্য আমাদের কস্ট হচ্ছে, কয়টা ক্রাইটেরিয়া আছে। তো এইটার কথাও যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের যদি নোট ডাউন করা থাকে ডেসক্রিপটিভ ওয়েতে সেটা ডিফিকাল্ট হবে। যদি আমাদের হচ্ছে একটু বেটার ওয়েতে থাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা আমাদের নেক্সট ফার্দার যে প্রসেসগুলো আছে সেগুলোকেও ইজি করে থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের আসি এই যে স্ট্রাকচার অ্যানালিসিস
আমরা করব, এর কিছু নিউ গোল আমাদের সেট করা হয়। তো নিউ গোলগুলো মূলত হচ্ছে এই ট্র্যাডিশনাল বা প্রিভিয়াস যে অ্যাপ্রোচগুলো ছিল সেগুলোর লিমিটেশন দূর করার জন্যই সেই গোলগুলো মূলত সেট করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে যাতে করে একটা গ্রাফিক্স থাকবে যেটার মাধ্যমে কমিউনিকেট করাটা আমাদের বেটার হবে ইউজারের সাথে। আপনি হচ্ছে ডেসক্রিপশন দিয়ে যতই যাকে কিছু বোঝান, আপনি হচ্ছে বেটার ওয়েতে সেগুলোকে পিকচারাইজ করলে সেটার কমিউনিকেশনটা বেটার হবে। তারপরে হচ্ছে যেহেতু আমাদের প্রিভিয়াস ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে বলছিল, লজিক্যাল কোনো কিছু নিয়ে বলা হয়নি, তো এখানে যেহেতু আমাদের নতুন স্ট্রাকচার অ্যানালিসিসের মাধ্যমে আমরা লজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোর ধারণাও পাবো। তো মোটামুটি আমরা ফিজিক্যাল কোনগুলো কাজ আমাদের লজিক্যালি কোনগুলোকে সেট আপ দিতে হবে সিস্টেমে সেটাও আমরা ডিফারেন্সিয়েট করে আলাদা আলাদাভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর লজিক্যাল যে বিষয়টা ছিল যেটা আগে ইগনোর করা হতো সেটাকেও আমরা বর্তমানে এই টুলসগুলোর মাধ্যমে সবার সাথে, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সাথে আমার কাস্টমার যদি এই ব্যাকগ্রাউন্ডের নাও হয়ে থাকে তারপরেও সেই জন্য বিষয়টা দেখে বুঝতে পারা যে এখানে কি কাজটা হচ্ছে বা কি লজিক এখানে কাজ করছে। আচ্ছা, এরপরে আসি যে হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচার অ্যানালাইসিসের বিভিন্ন টুল আছে, আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিসের বিভিন্ন টুলস আছে। তো এই টুলসগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে কাজগুলো করব সেটার কিছু প্রাইমারি স্টেপ আছে। সেই প্রাইমারি স্টেপগুলো কি, যে হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে যে ইউজারের এরিয়াটা, যেহেতু আমরা ইউজারের রিকোয়ারমেন্টস নেই যে কোনো সিস্টেমে বলেন, সেটা হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করে। তো অবশ্যই আমাকে প্রথমে যেটা ফোকাস করতে হবে যে হচ্ছে আমাদের ইউজারের যে এরিয়া বা ইউজারের যে রিকোয়ারমেন্টস এই বিষয়টা খুবই ভালো মতো দেখতে হবে, এবং এইটার একটা ডেটা ফ্লো ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হবে। ডেটা ফ্লো ডায়াগ্রামটা কিন্তু আমরা হচ্ছে নেক্সট যে কাজগুলো করব তখন দেখব। ডেটা ফ্লো ডায়াগ্রাম মূলত হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচার অ্যানালিসিস করব এইটার একটা ফার্স্ট টুল ধরতে পারেন, এবং এইটার মাধ্যমে আমরা হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, লজিক্যাল রিপ্রেজেন্টেশন দুইটাকেই সেখানে দেখতে পারবো। এরপরে হচ্ছে আরেকটা যে কাজটা করব সেখানে আমরা ট্রাই করব লজিক্যালের যে ফিজিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা আছে সেটার চেয়ে লজিক্যালি আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করছে সেটার উপরে আমরা ফোকাসটা বেশি করব, যেহেতু আমাদের আগের যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলো ছিল সেটা ফুললি লজিক্যাল বেসিসে ফিজিক্যাল বেসিসে ছিল। তো ট্রাই করব সেগুলোকে যে চেক পয়েন্টগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিব এবং সেগুলোকে আমরা হচ্ছে লজিক্যাল পয়েন্ট দিয়ে রিপ্লেস করে দিব। এরপরে হচ্ছে তাহলে কি হবে, আমাদের হচ্ছে আগের যে অ্যাপ্রোচটা ছিল ডেসক্রিপটিভ সেটার যে একটা নিউ লজিক্যাল সিস্টেম, আগেরটা ছিল ফিজিক্যাল, এটা হচ্ছে আমাদের লজিক্যাল সিস্টেমটা এস্টাবলিশ হবে। এরপরে হচ্ছে আমরা সেটাকে হচ্ছে এস্টাবলিশ বা মেশিনের ইন্টারফেসের সাথে পরিচিত করাতে পারি, বা আমাদের যারা কাস্টমার আছে বা ম্যানেজার থাকবে তাদেরকে আমরা সেটাকে দেখাতে পারি। এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব এবং কি কি হার্ডওয়্যার প্রয়োজন হবে। মূলত আমরা যখন একটা সিস্টেম অ্যানালাইসিস করব বা সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই কি সেটার জন্য আমাকে হার্ডওয়্যার প্রয়োজন হবে। তো হার্ডওয়্যার তো হুট করে আমরা কিনি না, আমরা কি করে থাকি, আমরা হচ্ছে যতগুলো রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে আগে হচ্ছে ইউজারের রিকোয়ারমেন্টস গুলো দেখে থাকি, এবং ইউজারের রিকোয়ারমেন্টস ফুলফিলের জন্য যে পাথটা আমাদের জন্য সবচেয়ে কম খরচে ইমপ্লিমেন্ট করা পসিবল সেটাকে আমরা চুজ করে থাকি, এবং সেই অনুযায়ী আমরা হার্ডওয়্যারের ইমপ্লিমেন্টেশন নিয়ে আসি। তো এই কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। আচ্ছা, এরপরে আসি যে এই স্ট্রাকচার অ্যানালিসিস যে আমরা করব এইটার কিছু অ্যাট্রিবিউট থাকবে, যে হচ্ছে এই যে টুলগুলো আমরা ইউজ করছি এটা দিয়ে যে কাজগুলো আমরা করছি সেটার জন্য আমাদের কাজটা কেমন হবে। প্রথম যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রাফিক হবে। তো যেহেতু আমি বারবার বলছি যে আগেরটা ডেসক্রিপটিভ ছিল, এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম থাকবে, ডায়াগ্রাম থাকলে অবভিয়াসলি সেটা কি হবে, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে হবে। তো এটা অবশ্যই গ্রাফিক থাকবে। এরপরে হচ্ছে আমাদের প্রসেস
পুরো প্রসেসটাকে যদি আমি একটা সেন্টেন্সে বলি অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন না, কিন্তু আমি যদি একটা সিস্টেমের প্রত্যেকটা পার্টস বাই পার্টস আপনাদেরকে পরিচয় করে দিই সেটা কিন্তু আপনাদের জন্য ইজি হবে। তো অবশ্যই যখন আমরা একটা স্ট্রাকচার্ড অ্যানালাইসিস করতে যাব, প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পোর্শনকে আমাদের পার্টিশন করতে হবে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে করে আমাদের একটা ক্লিয়ার পিকচার থাকে যে আমাদের ওয়ার্কফ্লোটা কেমন হচ্ছে বা কিভাবে আমাদের ইনপুট থেকে আমরা আউটপুটটা পেতে পারছি। আর লাস্টে যেটা আছে সেটা সেম কথাই, যে লজিক্যাল হবে রেদার দেন ফিজিক্যাল। তার মানে হচ্ছে আমাদের শুধুমাত্র হার্ডওয়্যার রিপ্রেজেন্টেশন বা হার্ডওয়্যারের উপরে ফোকাস করলে হবে না, হার্ডওয়্যার দিয়ে আমরা হচ্ছে কি ইনপুট দিচ্ছি সেখানে এবং কি সেখান থেকে পাচ্ছি সেটা লজিক্যালি কিভাবে কাজ করছে সেটার উপরেও আমাদেরকে ফোকাস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে যে এটা হচ্ছে, এটাকে অনেক সময় রিওরিয়াস স্টাডি বলা হয়, ইউজার এরিয়া। কারণ হচ্ছে এটা আমাদের ইউজারের যে পোর্শন গুলো ছিল বা ইউজারের যে রিকোয়ারমেন্টস গুলো ছিল সেগুলো প্রত্যেকটাকেই পয়েন্ট আউট করবে এবং সেটার একটা লাইট বা হচ্ছে সিম্পল ওয়েতে সলিউশন দেওয়ার ট্রাই করবে, না এখানে কোনো কমপ্লেক্সিটি নিয়ে আসবে। আচ্ছা, এরপরে লাস্টে যেটা আছে, আমাদের অনেক সময় দেখা যায় কিছু কাজ আমাদের পেন্ডিং থেকে যায় বা হচ্ছে একটা সিস্টেম ফুললি বিল্ড আপ হয়ে গিয়েছে বাট কিছু পোর্শনে প্রবলেম থাকার কারণে সেগুলোকে আমরা হচ্ছে বারবার অ্যানালিসিস করছি, বা সেখানে যদি আমাদের কোনো বাগ থেকে থাকে বা কোনো ফল্ট সেখানে ফাইন্ড আউট করা যায়, তো সেটা নিয়ে কিন্তু আমরা সেটাকে আলাদা একটা ফেজে নিয়ে যাই। তো এই ফেজটা কিভাবে কাজ করে বা এই ডিফিকাল্টিসগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটা সম্পর্কেও কিন্তু আমাদের স্ট্রাকচার্ড অ্যানালিসিসে পয়েন্ট আউট করা থাকবে। আচ্ছা, তো এরপরে আসি, এই যে স্ট্রাকচার অ্যানালিসিস করব এইটার আমাদের কতগুলো টুল আছে। একটা টুল সম্পর্কে আমরা একটু আগে জেনেছি যেটা ছিল ডিএফডি বা ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো এছাড়াও আমাদের আরো 4টা হচ্ছে আমরা স্ট্রাকচার্ড অ্যানালিসিস টুল সম্পর্কে পড়বো। ডেটা ফ্লো ডায়াগ্রাম, এটা হচ্ছে ফুললি একটা ডায়াগ্রাম বা রিপ্রেজেন্টেশন বলতে পারেন, যেখানে আমাদের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একটা সিস্টেম কিভাবে আছে সেটা দেয়া হবে বা পোর্টে করা হবে। তারপরে আছে ডেটা ডিকশনারি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে খুব একটা ডেসক্রিপটিভ না বাট মোটামুটি পয়েন্ট আকারে আমরা হচ্ছে একটা সিস্টেম সম্পর্কে ইনফরমেশন রিপ্রেজেন্ট করতে পারবো। স্ট্রাকচার্ড অ্যানালিসিস ইংলিশ, এটা হচ্ছে যদি এমন হয় যে সে এমন অনেকে আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে পিকচার দেখে খুব ভালো মতো পড়তে পারি, কিন্তু তারপরে অনেকে আছে যাদের আবার সেই পিকচারগুলোকে সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করতে হয়, নট ডিটেলতে হচ্ছে আমার ডেসক্রিপশন, মোটামুটি শর্টে আমরা ইংলিশে সেগুলোকে রিপ্রেজেন্ট করব। যদি এমন হয় তাহলে এরকম হবে, কাইন্ড অফ এরকম ইফিলস এর মতো করে আমরা সেগুলোকে রিপ্রেজেন্ট করব। এরপরে আসি ডিসিশন ট্রিজ। আমরা তো ডিসিশন ট্রিজ পড়ে আসছি মনে হয়, আপনারা ডাটা স্ট্রাকচার পড়েছেন, সেখানে হয়তো ডিসিশন ট্রি আপনারা পড়েছেন। তো এখানেও ডিসিশন ট্রিটা এমন হবে ইয়েস নো এভাবে করে আমাদের ট্রিটা আমরা ড্র করব, আর লাস্টে হচ্ছে ডিসিশন টেবিল। এইটার মাধ্যমে আমরা হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিসটা করতে পারি। এখন প্রত্যেকটা টুল দিয়ে কিভাবে আমরা হচ্ছে একটা সিস্টেমের পুরো অ্যানালিসিসটা ড্র করতে পারি বা পুরো সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো আমরা দেখব। তো প্রথম যেই টুলটা আছে বা সবচেয়ে বেশি ইউজ যেটা হয় সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। সবচেয়ে বেশি ইউজ বলতে আমাদের হচ্ছে যখন কোনো একটা সিস্টেম আমরা নিয়ে হচ্ছে অ্যানালিসিস করি, তখন কিন্তু এমন না যে শুধুমাত্র একটা বা দুইটা টুল দিয়ে আমরা হচ্ছে সেটার স্ট্রাকচার অ্যানালিসিস করি। সেটা কিভাবে কাজ করছে, বড় বড় কোম্পানি যারা আছে বা বড় বড় সিস্টেম, সেখানে কিন্তু তারা প্রত্যেকটা টুল দিয়ে আলাদাভাবে সেগুলোকে অ্যানালিসিস করে দেখে যে কোনটার আউটকাম কেমন আসছে। তারা কিন্তু সবগুলোকেই পাশাপাশি রাখে, কিন্তু মোটামুটি আপনি যদি কাজ কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি একটা দুইটা নিয়ে সেগুলোকে রিপ্রেজেন্ট করে রাখতে পারেন। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিএফডি বা ডেটা ফ্লো ডায়াগ্রাম। তো এটাকে অনেক সময় বাবল চার্টও বলা হয়, কারণ এটা যখন আমরা দেখব তখন দেখব আমাদের ইমেজের মাঝে বেশ কিছু শেপের
বাবল আছে বা হচ্ছে বাবল বাবল আকারে আমরা ইনফরমেশন গুলোকে রিপ্রেজেন্ট করছি। তো এটাকে সেই পারপাসেই বাবল চার্ট বলা হয়। তো এইটার স্টার্টিং এবং হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে করে আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা স্টেপ বাই স্টেপ এন্ডিং পয়েন্টে যেতে পারি, এবং এই বাবল মানে হচ্ছে সার্কেল আকারে আমরা স্টেপ বাই স্টেপ সেখানে ইনফরমেশন গুলো দেখে থাকি, এবং প্রত্যেকটা ইনফরমেশন যখন একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যায় তখন অবশ্যই সেখানে লেবেলিং করা থাকে বা এখানে কি কি রিকোয়ারমেন্টস থাকে সেই ধরনের ইনফরমেশন গুলো সেখানে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা কি ধরনের সিম্বল ইউজ করি। বাবল মানে কি আমরা কি শুধুমাত্র সার্কেলে ইউজ করি না, এখানে আমরা স্কোয়ার, অ্যারো, সার্কেল, ওপেন রেক্টেঙ্গেল এই বেশ কয়েকটা রকমের শেপ আমরা ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে এখানে আপনাদের কোন জিনিসটা একদম ফুললি মুখস্থ রাখতে হবে, যেটাতে ভুল করা যাবে না, সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামে। আপনাদের কোশ্চেনে কিন্তু ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে মাস্ট কোশ্চেন আসবেই। হয়তো আমি কোনো একটা সিস্টেম দিয়ে দিতে পারি, বলতে পারি যে এটা ডেটা ফ্লো ডায়াগ্রাম ড্র করেন, আমি হয়তো এখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্টও দিয়ে দিব যাতে করে এই পোর্শনটা আপনাদের অনেক ভালো মতো ক্লিয়ার হয়। তো এখানে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামে আমাদের প্রত্যেকটা বিষয় রিপ্রেজেন্ট করার জন্য আলাদা আলাদা শেপ থাকে। যেমন হচ্ছে স্কোয়ার ডিফাইন করে সোর্স বা ডেস্টিনেশন অফ ডাটা। যখন আমাদের ডেটাকে আমরা হচ্ছে একদম ইনপুট ডেটা থেকে আউটপুট ডেটা পর্যন্ত যাব, এটাকে কিন্তু আমাদের বিভিন্ন স্টেপের মাধ্যমে প্রসেস করে করে সামনের দিকে নিয়ে যেতে হবে। তো যতগুলো সোর্স এবং ডেস্টিনেশন আসবে ডেটার ক্ষেত্রে সবগুলো রিপ্রেজেন্টেশন কিন্তু অবশ্যই স্কোয়ারে হতে হবে। যেমনটা স্কোয়ারে থাকা মানে আপনি বুঝতে পারবেন যে সেটা কোনো সোর্স ডেটার বা ডেস্টিনেশন, তেমনই ভাবে এই স্কোয়ারের জায়গায় আপনি যদি সার্কেল দিয়ে দেন তাহলে সেটা কিন্তু রং বা ভুল হয়ে যাবে। এরপরে আসি অ্যারো। অ্যারোটা আইডেন্টিফাই করে আসলে ডেটার ফ্লোটা কেমন হচ্ছে। যেহেতু আমাদের স্কোয়ার থাকবে সোর্সেও এবং ডেস্টিনেশনেও, তাহলে আমরা বুঝতে পারছি একটা স্কোয়ার থেকে কি আরেকটা স্কোয়ারে আমাদের ডেটাটা যেতে পারে। তো যখন যাবে এই যাওয়াটা রিপ্রেজেন্ট করব আমরা অ্যারো চিহ্নর মাধ্যমে। এরপরে আসি এই অ্যারো চিহ্নের মাধ্যমে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন আমরা সেটাকে লেভেলও করে দিব যে কোন ডিরেকশনে যাচ্ছে, কোনটা সোর্স কোনটা ডেস্টিনেশন। অবশ্যই অ্যারোটা যেখানে গিয়ে শেষ হবে সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন থাকবে, এবং যেখান থেকে স্টার্ট হবে বা যেখান থেকে অ্যারোটা স্টার্ট হবে সেটা থাকবে আমাদের সোর্স। এরপরে আসি সার্কেল বা হচ্ছে বাবলটা কি রিপ্রেজেন্ট করবে। এটা এক একটা প্রসেসকে রিপ্রেজেন্ট করবে। আমাদের মনে রাখতে হবে যে একটা সিস্টেমের সোর্স ডেটার সোর্স এবং ডেস্টিনেশন হচ্ছে স্কোয়ার, কিন্তু প্রত্যেকটা প্রসেস বা যেটার মাধ্যমে আমাদের ডেটা ট্রান্সফর্ম হবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে রিপ্রেজেন্ট হবে, তখন সেটাকে আমরা বলবো প্রসেস। প্রসেস যেগুলো থাকবে সেগুলোকে আমরা সার্কেল বা বাবল আকারে রিপ্রেজেন্ট করব। আর লাস্ট আমাদের আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল থাকবে কিন্তু এটার একটা পোর্শন হচ্ছে ওপেন থাকবে। তো কখন আমরা সেটাকে ইউজ করবো, সেটাকে আমরা যখন কোনো ডেটা স্টোর করার প্রয়োজন হবে, যেমন ধরেন কোনো একটা কাজে আমাদের ডেটাবেজের প্রয়োজন হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমাদের ডেটাকে স্টোর করতে হবে বা সেখানে পার্মানেন্টলি আমরা ডেটাগুলোকে রেখে দিব। কারণ কি একটা সিস্টেম রিলেটেড ইনফরমেশন কিন্তু সব জায়গায় স্টোর করা থাকে। তো যেসব জায়গায় আমাদের ডেটা স্টোর করতে হবে বা অনেক সময় স্টোর করা ডেটা থেকে আমাদের ইনফরমেশন নিয়ে আসতে হয়, সেই সব ক্ষেত্রে আমরা হচ্ছে ওপেন রেক্টেঙ্গেলটা ইউজ করব। তো এখানে যেই শেপগুলোর কথা বলা হয়েছে এবং শেপের কারেসপন্ডিং কাজগুলোর কথা বলা হয়েছে, এটা কিন্তু আপনাদের সবারই মনে রাখতে হবে। তো এই পর্যন্ত যা বলা হয়েছে আপনারা কি সবাই বুঝেছেন? কারো কোনো কোশ্চেন আছে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। তো আমি বলেছি জি ম্যাম, যে শোনা যাচ্ছে। এখানে স্পেশালি ডেটা ফ্লো ডায়াগ্রামের ক্ষেত্রে ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে তো আমি অবভিয়াসলি কোশ্চেন দিব। তো এই ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে এই যে ইনফরমেশনটা এখানে দেয়া আছে, কোন শেপ তার কাজ কি, এটা মনে যদি না রাখেন ডায়াগ্রাম ড্র করতে পারবেন না। তো এখানে যে মার্কস থাকবে এটাও কিন্তু আসবে না। এই পোর্শনটা
মাস্ট আপনাদের মনে রাখতে হবে যে স্কোয়ারের কাজ কি, অ্যারোর কাজ কি, সার্কেলের কাজ কি, বা ওপেন রেক্টেঙ্গেল দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করে থাকি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আপনাদের সাথে যে বইটা শেয়ার করা আছে সেখান থেকে নেওয়া একটা এক্সাম্পল। তো যেখানে আমরা খুব সিম্পল বা শর্ট একটা কাজ দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের কাস্টমারদের সাথে যখন আমরা ইন্টারাকশন করি তখন আমাদের প্রসেসটা কেমন হয় সেই পার্টটা জাস্ট এখানে ডিএফটি বা ডেটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো দেখেন আমি বলেছিলাম আমাদের স্কোয়ার শেপ দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করে থাকি, স্কোয়ার শেপ দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করে থাকি, প্রথমেই তো ছিল এই যে এখানে স্কোয়ার শেপ দিয়ে আমরা হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশন রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাস্টমার, এটা কিন্তু আমাদের একটা সোর্স বলা যেতে পারে। এবং যেহেতু আপনি কাস্টমারের সাথে ইন্টারাকশন করে কাস্টমারকে আবার হচ্ছে সার্ভিস দিবেন, তাহলে এইটা কিন্তু আমার সোর্স এবং ডেস্টিনেশন দুইটা হিসেবেই কাজ করবে। তো অবশ্যই যখন আপনি একটা সিস্টেমে কাস্টমার নিয়ে কাজ করবেন বা কাস্টমারকে ইনক্লুড করবেন, তখন তাকে অবশ্যই এরকম স্কোয়ার একটা শেপের মধ্যে রাখতে হবে। এবং এই অ্যারো সম্পর্কে বলা হচ্ছে যে অ্যারো মানে হচ্ছে আমাদের ডেটাটা একদিকে ফ্লো হচ্ছে। তো কাস্টমার থেকে প্রথমে আপনি কি করবেন, অর্ডার গুলো নিবেন বা কাস্টমারের সাথে ইন্টারাকশন করবেন, এরপরে হচ্ছে তার যে রিকোয়ারমেন্ট সেগুলো শুনবেন, শোনার পরে আপনার কি করতে হবে, সেগুলোকে যে অর্ডারগুলো সে প্লেস করবে সেগুলোকে প্রসেস করে বা সেই জিনিস, ধরেন একজন কাস্টমার একটা শপে গিয়েছে, সে 5টা আইটেম ক্রয় করবে। তো প্রথমে কাস্টমার সে কি, সে হচ্ছে আমাদের একটা সোর্স, যার মাধ্যমে আবার কাজটা শেষ হবে, মানে কাস্টমার আসবে, কাস্টমারকে সার্ভিস দেওয়া হবে, কাস্টমার সার্ভিস পাবে। তো আলটিমেটলি আমাদের সোর্স এবং ডেস্টিনেশন দুইটাই কিন্তু হবে আমাদের কাস্টমার। তো এখন যেই কাস্টমার 5টা অর্ডার করতে আসে বা 5টা আইটেম সে নিতে আসে, সেই আইটেমগুলো প্রসেস করতে হবে বা অর্ডারটা নেওয়ার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই আইটেমগুলো আমাদের অ্যাভেলেবল আছে কিনা। তো এই আইটেমগুলো অ্যাভেলেবল আছে কিনা এইটা কোথা থেকে চেক করতে হবে, ধরেন আপনি কোনো একটা সুপার শপে গিয়েছেন, তখন কি করা হয়, নর্মালি ডিসপ্লেতে দেখানো হয়, সেখান থেকেও চেক করা যায়, বা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাইট থেকে, ওয়েবসাইট থেকেও তারা কিন্তু সেই ইনফরমেশন গুলো দেখতে পারে। তাদের হচ্ছে মোটামুটি ট্র্যাক থাকে যে তাদের স্টোরেজে কোন আইটেম কতটুকু আছে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা অর্ডার প্রসেস করব, এটা কি আমাদের একটা প্রসেস হচ্ছে, কোনো কিছু যখন আমাদের প্রসেস হবে তখন সেটাকে অবশ্যই আমাদের সার্কেল আকারে রিপ্রেজেন্ট করতে হবে। এখন যখন আপনি সাইকেল আকারে রিপ্রেজেন্ট করলেন, প্রসেস করলেন অর্ডারটা, তো সেটার জন্য কিন্তু ইনফরমেশনের প্রয়োজন আছে। কি কি ইনফরমেশনের প্রয়োজন আছে, যে আমাদের আইটেমগুলো কি কি, তার ডিটেলস, তার প্রাইস কত, তার অ্যামাউন্ট কতটুকু আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের অলরেডি কি থাকে, স্টোরে অ্যাসাইন করা থাকে বা আমাদের আইটেমের গায়ে লেখা থাকে। তো সেখান থেকে বা হচ্ছে আইটেমের টাকে স্ক্যান করেও সে নিতে পারে, বা তাদের আইটেমটা নিলেও তাদের কিন্তু ওয়েবসাইটে অলরেডি দেখানো আছে যে এই আইটেম এত গ্রাম হলে সেটার প্রাইস কত। তো এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা কিন্তু তারা হচ্ছে একটা ডেটাবেস থেকে কালেক্ট করে থাকে। যেহেতু এটা ইনফরমেশন ফাইল থেকে তারা কালেক্ট করছে, তাই এটাকে আমরা ওপেন রেক্টেঙ্গেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছি। আবার কাস্টমারের ইনফরমেশন এমন হয়ে থাকে না, যারা হচ্ছে রেগুলার কাস্টমার থাকে বা হচ্ছে যাদের হচ্ছে কার্ড থাকে, লয়্যালটি কার্ড থাকে, তাদের ইনফরমেশন কিন্তু আবার তাদের কাছে থাকে, যে লয়্যালটি কার্ড দিয়ে তারা আবার কি করতে। কারো একজনের মাইক হচ্ছে আনমিউট হয়ে আছে, কাইন্ডলি মিউট করে রাখেন। আচ্ছা, তো এটা গেল আমাদের হচ্ছে যে আইটেমগুলো নেওয়া হচ্ছে সেগুলোর ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন যেটা বলা হচ্ছে, যাদের লয়্যালটি কার্ড থাকে তাদের হয়তো
কোনো একটা কিছু পারচেসের ক্ষেত্রে সেখানে পয়েন্ট অ্যাড হয়, বা আগে থেকে পয়েন্টগুলো যদি আমাদের হচ্ছে কাউন্ট করা হয়, সেখানে একটা ডিসকাউন্ট এসে থাকে। তো এই ধরনের ইনফরমেশন, এটার জন্য মূলত আপনাদের থেকে কি করা হয়, তারা একটা আপনাদের ফোন নাম্বারটা চেক করে থাকে এবং তাদের ডেটা সেটে যে ইনফরমেশন থাকে কাস্টমারের বা হচ্ছে প্রিভিয়াস কি কি সে কিনেছে, এই ইনফরমেশন গুলো যখন অর্ডার প্রসেস করা হয় বা কস্ট ক্যালকুলেশনের আগে সেই ইনফরমেশন গুলো নিয়ে আসা হয়। তো দেখেন এখানে আমরা দুই ধরনের ডেটাবেস ইউজ করেছি, দুইটা ক্ষেত্রে আমরা ডেটাবেস ইউজ করেছি, এক হচ্ছে ইনফরমেশনের জন্য আর একটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন ফাইল। তো দুইটাই ছিল আমাদের ডেটা স্টোরেজ, এই জন্য এদের রিপ্রেজেন্টেশন হচ্ছে ওপেন ট্রায়াঙ্গেল। আর লাস্টে কি হয়, প্রসেস অর্ডার করা হয় এবং একটা ইনভয়েস আমাদের কাস্টমারকে দেওয়া হয়। তাহলে আলটিমেটলি আমাদের এখান থেকে গিয়ে ঘুরে কাজ হয়ে আমাদের ডেস্টিনেশন কাস্টমারের কাছেই সেই সার্ভিসটা দেওয়া হয়েছে। তো এটা ছিল আমাদের কাস্টমারের সাথে যখন ইন্টারেকশন করা হয় এই একটা পার্টের জন্য ডিএফডি বা ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো এই ডেটা ফ্লো ডায়াগ্রামটা কি আপনারা সবাই বুঝেছেন? এখানে একটা সিম্পল ডেটা ফ্লো ডায়াগ্রাম আছে, এটা কি সবাই বুঝেছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, এখানে রিপ্রেজেন্টেশনটা যেমন দেওয়া আছে, আপনি কাস্টমারকে যদি হচ্ছে সাইকেল আকারে ড্র করেন আপনার ডিএফটি কিন্তু হবে না। আপনি যদি হচ্ছে এই যে ডেটাবেস বা ইনফরমেশন স্টোরেজ ফাইল আছে এগুলোকে যদি রেক্টেঙ্গেলের জায়গায় আপনি স্কোয়ার আকারে রিপ্রেজেন্ট করেন, সেগুলো অ্যারো আপনারা দিতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন অ্যারো যখন দিবেন আপনারা সেটা যেন ডিরেকশনাল দেন। ইউনিডিরেকশনাল বা কোনো ডিরেকশন যদি না দিয়ে থাকেন সেটা কিন্তু হবে না, বা সেটা হচ্ছে কাউন্ট হবে না। অবশ্যই কোথা থেকে কোথায় যাচ্ছে এটার ডিরেকশনটা আপনি অবশ্যই সেখানে মেনশন করে দিবেন এবং ট্রাই করবেন কি এটা কারেকশনের জন্য বা কারেক্ট হওয়ার জন্য অবশ্যই আপনাদের যেই শেপে যেই বিষয়টা বলা হয়েছে সেটাকে সেভাবেই রিপ্রেজেন্ট করতে হবে। এখানে আরেকটু ডিটেলসে দেওয়া আছে যে এটা অনেক সময় স্কোয়ারটা এভাবেও রিপ্রেজেন্ট করা হয়, অনেক সময় এভাবেও রিপ্রেজেন্ট করা হয়। দুইটার মিনিংই হচ্ছে এটা হচ্ছে সোর্স বা ডেস্টিনেশন। আর ডেটা ফ্লোটা দেখতে এরকম হয়, অনেক সময় দেখা যায় আমাদের সার্কেলটা এরকম হয়, আবার ভেতরে যদি প্রসেসটা বা যা লেখা হয় সেটা স্পেস যদি আমাদের ইনক্রিজ করা হয় সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সার্কেলটাকে এভাবেও রিপ্রেজেন্ট করা হয়। আর লাস্টে হচ্ছে আমাদের ডেটা স্টোর, মানে হচ্ছে যেখানে আমাদের ডেটাগুলো স্টোর করা থাকে বা হচ্ছে যে ফাইলগুলোতে আমাদের ডেটা থাকে সেটা রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে ওপেন রেক্টেঙ্গেল ইউজ করে থাকি। অনেক সময় এক পাশ ওপেন থাকে, অনেক ক্ষেত্রে দুই পাশও ওপেন থাকে। এই যে এভাবেও রিপ্রেজেন্ট করলেও হবে বা এই শেপগুলো রিপ্রেজেন্ট করলেও হবে। তো একটা যেটা ছিল এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্রাইটেরিয়া বা প্রিভিয়াস টুল ছিল, যেটার মাধ্যমে আমরা দেখতাম ইনপুট থেকে আউটপুট বা সোর্স থেকে ডেস্টিনেশনে কিভাবে যাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমাদের সবগুলো এরকম গোল্লা গোল্লা দেওয়া ছিল, অ্যারো দেওয়া ছিল। তো এখান থেকে কিন্তু আমরা কোনো একটা আইডিয়া পাচ্ছি না যে এখানে কোন টার্মগুলো আমাদের প্রসেস, কোন টার্মগুলো আমাদের ডেটা স্টোর করছে, কোন টার্মগুলো আমাদের সোর্স বা ডেস্টিনেশন হিসেবে ইউজ হচ্ছে। তো এইটাকে যদি আমরা হচ্ছে সুন্দর মতো ডিএফডি বা ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা সিস্টেমের এমন একটা কনফিগারেশন পাবো যেটার মাধ্যমে আমরা জানতে পারবো। সেই ডায়াগ্রাম থেকে কেবলমাত্র আমরা এটাই জানতে পারবো না যে ইনপুট থেকে কিভাবে আউটপুটে আসছে, এটার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো যে এখানে কি কি ডেটা বেস আছে বা ডেটা স্টোর করার জন্য কি কি ফাইল আছে, এখানে আমাদের কি কি প্রসেসে কাজ করছে এবং ডেটার ফ্লোটা কিভাবে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত পৌঁছাচ্ছে। আচ্ছা, এরপরে আসি, একটু আগে যে কাজটা দেখেছিলাম বা যে ডিএফটিটা দেখেছিলাম সেটা ছিল শুধুমাত্র কাস্টমারের ইন্টারাকশনের জন্য। কাস্টমার কোনো কিছু কিনতে আসছে সেটাকে সেই সার্ভিস দেওয়া হয়েছে, জাস্ট এইটুকুর হচ্ছে আমরা ডিএফটিটা ড্র করেছিলাম। কিন্তু আমরা জানি যে একটা সিস্টেমের ক্ষেত্রে তো শুধু হচ্ছে সেটা নিয়ে হয় না, এর আরো অনেক বিষয় থাকে, আরো অনেক পার্ট থাকে। সেই পার্টগুলো কিভাবে কাজ করে বা সেটা কেমন হয়, ধরেন যে হচ্ছে সে ক্রেডিট আছে কিনা, ক্রেডিট থাকলে সেগুলো কিভাবে চেক করতে হয়, মানে নেক্সট ফার্দার আরো। কারণ আমরা জানি আমাদের প্রসেসটাকে যদি আমরা বড় করতে চাই এখানে অনেক কিছু ফিচার আমাদের নিয়ে আসতে হবে, বা হচ্ছে ধরেন যে একটা অর্ডার সে করলো, কোনো কারণে সেই অর্ডারটাকে সে এডিট করতে চাচ্ছে বা চেঞ্জ করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি করা যায় বা কিভাবে ডিএফটি ড্র করতে হবে যাতে করে আমরা কিভাবে আমাদের সিস্টেমটা কাজ করে সেটা রিপ্রেজেন্ট করতে পারবো।
সেটা এখন একটু দেখব। তো প্রথমে আমাদের যেরকম ছিল যে কাস্টমার সে অর্ডার করেছে অর্ডারটা, তো এখানে আমাদের ছিল প্রসেস অর্ডার আগে যেটা ছিল, কিন্তু আমরা এখানে প্রসেস অর্ডার দিব না, আমরা এখানে এডিট অর্ডার দিব। কারণ অনেক ক্ষেত্রে হতেই পারে যে সে হচ্ছে আগে যেটা করেছিল, আগে সে যেটা শিপিং করেছে সেটা সে চেঞ্জ করতে চাচ্ছে। তো এই জন্য আমরা হচ্ছে প্রথমে এডিট অর্ডার রাখবো, যাতে করে নেক্সট ফার্দার আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এরপরে এখানে অবশ্যই ইনফরমেশন ফাইলটা লাগবে, মানে হচ্ছে আমরা যে আইটেমগুলো অর্ডার করেছি সেই অর্ডার করা আইটেমের ইনফরমেশন তো মাস্ট লাগবে। তো এই ফাইলটা তো আমাদের মাস্ট এখানে রাখতে হবে। প্লাস হচ্ছে যখন আমরা অর্ডারটা এডিট করব, যেটাই আমরা এডিট করি না কেন, আইটেম ইনক্রিজ করি, বাড়াই, কমাই, পরিমাণ বা চেঞ্জ করি, কাস্টমার ইনফরমেশন তো আমাদের লাগবে। তো এই দুইটা ফাইল তো আমাদের অবভিয়াসলি সেখানে থাকতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা পোর্শন আছে যেটা হচ্ছে বুক স্টোর অর্ডার। তো এইটা এমন একটা ফাইল, ধরেন যে এখানে আমি হচ্ছে কোনো একটা অর্ডার করেছি, অনেক ক্ষেত্রে দেখা যায় না যে ড্রাফটে থাকে, আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, কাজ করছেন, কার্টে রেখে দিলেন, আপনি ক্রয় করলেন না, বের হয়ে গেলেন, অন্য কোনো সময় সেটাকে কাজ করলেন। তো এরকম যদি থাকে যে হচ্ছে আগে থেকেই আপনার স্টোর করা আছে বা ড্রাফটে দেয়া আছে বা কার্টে অ্যাড করা আছে, তো এগুলো কিন্তু আমরা চেক করতে পারি। এগুলো স্পেশালি আমরা যখন অনলাইনের কোনো কিছু শিপিং করতে চাই বা হচ্ছে আমরা দেখেছি যে বর্তমানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে কার্ট সিস্টেমটা থাকে, এবং সেখানে অনেক ক্ষেত্রে আবার এইগুলো কিন্তু ড্রাফটেও থাকে, যে ড্রাফট থেকে সেখানে নিয়ে। তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু এডিট করার জন্য তার কার্টে বা হচ্ছে ড্রাফটে যেগুলো ছিল সেগুলো চেক করা হয়। তো সেগুলো চেক করার পরে সেগুলো কি আমার হচ্ছে এখন যেটা আমি অর্ডার করছি সেটার সাথে অ্যাড হবে, নাকি আমরা সেটাকে ডিসকার্ড করে দেব, এটা কিন্তু একটা প্রসেস। তো এই জন্য আমরা হচ্ছে এখানে একটা প্রসেস 1 এটা হচ্ছিল আমাদের এডিট অর্ডার, আর এটা হচ্ছে আমাদের প্রসেস 2, তার মানে হচ্ছে আমাদের কার্টে, কারণ কি অনেক সময় দেখা যায় আমরা কার্টে 10-15টা জিনিসও রেখে দিই। আপনারা দেখবেন তারা যে কার্টে 10-15টা জিনিস, বা অনেক ওয়েবসাইটে 10-15টা জিনিস অ্যাড করা যায়, সবগুলোই অর্ডার করা হয় না। আপনি যেগুলোতে টিকমার্ক দিয়ে থাকেন সেগুলো কিন্তু অর্ডার করে থাকেন। এই যে টিকমার্ক দিচ্ছেন বা হচ্ছে অ্যাসেম্বল করছেন বা সেগুলোকে দেখছেন, তো এইটা কিন্তু একটা প্রসেস। তো এইটাকে আমরা হচ্ছে সার্কেল আকারে রিপ্রেজেন্ট করব। এবং যখন আপনার হচ্ছে সিলেক্ট করা শেষ, 10টা আইটেম থেকে আপনি 3টা কনফার্ম করে দিলেন, কনফার্ম করার পরে সেটা কোথায় যাবে? ওয়্যার হাউসে যাবে। মানে হচ্ছে আমাদের যে অর্ডারটা ছিল, অর্ডারটা যখন কনফার্ম করবেন সেটা কিন্তু তাদের যে ওয়্যার হাউস আছে বা হচ্ছে যেখান থেকে আপনার প্রোডাক্টটা সে ডেলিভারি দিবে, সেখানে কিন্তু সেই ইনফরমেশনটা পৌঁছে যাবে। যদি আমরা হচ্ছে অনলাইন কোনো স্টোরেজ কনসিডার করি বা অনলাইন কোনো হচ্ছে শপিং সিস্টেম কনসিডার করি, তখন কিন্তু এই প্রসেসে আমাদের কাজটা হয়ে থাকে। এমন না যে ওয়্যার হাউসে যাওয়ার পরে আমাদের কাজ শেষ না, এখান থেকে আমাদের আরো কাজ আছে। ওয়্যার হাউস থেকে কিভাবে ডেলিভারি হয় বা কিভাবে সেখানে প্রসেস করা হয় এটাও আছে। জাস্ট এই পোর্শনটা এক্সটেন্ডেড একটা পোর্শন এখানে রাখা হয়েছে, কারণ প্রিভিয়াস আমরা যেটা দেখেছি সেখানে একবার অর্ডার করলে সেখানে আর চেঞ্জ করা যায় না। কিন্তু আমরা জানি আমাদের ডিজিটাল যে সিস্টেমগুলো আছে সেখানে অবশ্যই কার্টে অ্যাড করা হয়, সেখান থেকে হচ্ছে আমাদের আমরা যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে অর্ডার করে থাকি। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে অ্যাড করলে বা হচ্ছে দু একটা সিস্টেম নিয়ে প্র্যাকটিস করলে ডেটা ফ্লো ডায়াগ্রামটা কেমন হয়, সেটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো এরপরে আমরা যে ডিএফটিটা দেখতে পাচ্ছি এটা আরেকটু এক্সটেন্ডেড। আগে যেটা দেখেছি সেটা হচ্ছে ওয়্যার হাউস পর্যন্ত গিয়েছে, এ পর্যন্ত দেখেছি। এরপরে ওয়্যার হাউস থেকে এইটা আবার কিভাবে ওয়্যার হাউস থেকে শিপমেন্টে বা ডেলিভারি হয়ে কাস্টমারের কাছে আসলো, এটা হচ্ছে আমাদের পুরোটা প্রসেস। তো এটা কি আমি আজকে পড়াবো? আপনারা কি আগের গুলো সম্পূর্ণ বুঝেছেন? তাহলে এটা আমি স্টার্ট করব। ম্যাম আজকে থাক ম্যাম, ম্যাম একটু রাখেন, কারণ অনেক হয়েছে, ওগুলো এনে দেখি। আর অফলাইনে বেশি নিয়ে ম্যাম। অফলাইনে বেশি নিব? আচ্ছা ঠিক জি আছে। ম্যাম। আসলে এগুলো হচ্ছে আপনার থিওরিটিক্যাল বিষয়, বলে ফেললেই শেষ, বুঝার খুব একটা বিষয় না। যেমন ডেটা ফ্লো ডায়াগ্রাম আপনাদেরকে ফার্স্টে বললাম এটা দিয়ে এটা রিপ্রেজেন্ট করতে হয়, বাকি সবগুলো কিন্তু এখানে এক্সাম্পল। তো এই জন্য হয়তো বা যেগুলো পড়ানো হয় সেটা একটু তাড়াতাড়ি বা ফাস্ট হয়ে যায়। অলরেডি 20 পেজ আজকে পড়ানো হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, থাক। এখানে ডেটা ফ্লো ডায়াগ্রাম এটা বা এরপরে যেটা আছে
এই দুইটা প্র্যাকটিস করলে আমাদের মোটামুটি ডেটা ফ্লো ডায়াগ্রাম বা হচ্ছে আপনাদের যখন ক্লাস নিব তখন না হয় আমি ক্লাসে আরো একটা দুইটা সিস্টেম সম্পর্কে যখন দেখাবো তখন আপনারা যে কোনো সিস্টেম দিলে সেটা ডেটা ফ্লো ডায়াগ্রামটা ড্র করতে পারবেন। আচ্ছা, সমস্যা নাই। এরপরে হচ্ছে 34, সমস্যা নাই, নেক্সট পরে শেষ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যে পর্যন্ত পড়ানো হলো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আজকে যে টপিকগুলো পড়ানো হলো এটা নিয়ে কারো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, কোশ্চেন না থাকলে যখন ক্লাসে ড্র করতে দিব তখন যদি প্রবলেম হয় বা তখন যে প্রবলেমগুলো হবে সেগুলো ক্লিয়ার করে নিন, কারণ এখান থেকে আমি কিন্তু বারবার বলছি এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে। তো এই টপিকটা একদম ক্লিয়ার থাকা লাগবে। যে কোনো সিস্টেমের ডেটা ফ্লো ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই জানা থাকা লাগবে। এখান থেকে মাস্ট আমি কোশ্চেন দেব। আচ্ছা, সিআর আচ্ছা এ ম্যাম। এবং বি অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখেন। আপনারা চাইলে হচ্ছে ফর্মের মাধ্যমেও কিন্তু প্রতিদিনের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারেন, সেটা আরো ইজি হবে। ম্যাম সিআর কে আমরা রোলটা প্রেজেন্ট দিয়ে দেই, আমাদের দুইটা ফাইলকে ও আপনাদের দিচ্ছে। বা হচ্ছে এখান থেকে আইডি গুলো আপনারা নিতে পারেন, সবার আইডি গুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলে সেখান থেকে হচ্ছে পরে প্রেজেন্ট দিয়ে দেওয়া যায়। দুই সেকশনের সিআর আছেন না, এ এবং বি? জি ম্যাম আমি আছি। আচ্ছা, তো আমার না আছেন। এ সেকশন, এ সেকশনের সিআর আছেন? ম্যাম ও প্রেজেন্ট, ও ক্লাসে অ্যাটেন্ড হতে পারে না, আমি রোলগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিয়ে নেন। যদি নিয়ে নেওয়া হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবেন, এ এবং বি দুজনে একটু জানাবেন, তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিব যদি কারো কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে।